সরকারের প্রতি আমার সন্তুষ্ট ছিল না। আর এইবারের সরকার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি নিজের ক্ষমতা বলে ক্ষমতায় বসছেন। উনি প্রধান উপদেষ্টা, কাজে উনি উপদেশমূলক, উনি নিয়ন্ত্রক না, উনি সরকার না, উনি উপদেষ্টা। উপদেশ জনগণের উপদেশ দেবে। রেডিওতে টিভিতে নিয়ে নাও, তোমার কাছে কি আমি যাবো কেন? তোমার স্ট্যাটাস কি, আমার স্ট্যাটাস কি? আমি একটা আন্দালিব, আমি একটা বিজেপির পার্টি প্রধান, আমি একটা পার্টি প্রধান, আমি কেন যাবো ওই বেটার কাছে, কেরানির কাছে? আমার নদী পথ আছে, আমার নদীর পানি আছে, বাতাস আছে, আমার উত্তর দক্ষিণ বাতাস সবগুলো ভারত হয়ে আসে, ভারত থেকে আসে ঢুকে। আমার উত্তর থেকে বাতাস আসলে ভারত থেকে আসে, দক্ষিণ থেকে বাতাস আসলে বঙ্গোপসাগর হয়ে আসে। বিচার বিভাগে কোনো গাফিলতি না, বিচার বিভাগকে আমরা কাজ করতে দিচ্ছি না, বিচার বিভাগকে আমরা কাজ করতে দিচ্ছি না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের মাননীয় প্রধান বিচারপতি প্রথম থেকে বলেছিলেন যে আমাকে আমার হাতগুলো খুলে দিতে হবে, আমাকে কাজ করার সুযোগ করে দিতে হবে। আর উনি তো বলেছেন উনি কাজ করার সুযোগ দিয়েছেন স্বাধীন বিচার বিভাগ, উনি তো বলছেন যে কাজ করার সুযোগ দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সেখানে তো সরকারের রয়ে গেছে, এখানে পিপিজিবি কে নিয়োগ করতেছে? পিপি কার? সে তো প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছে না পিপি কে, জিপি কে। তারা কারা? অ্যাটর্নি জেনারেল কারা? অ্যাটর্নি জেনারেল তো সরকারের উকিল, সরকার নিয়োগ দিবে। সেখানে কেন সুপ্রিম কোর্টের জাস্টিস থেকে অ্যাটর্নি জেনারেলের কথা শুনতে হবে? সেখানে বেঞ্চকে কি হবে না হবে অ্যাটর্নি জেনারেল ডিসাইড করবে কেমনে? যেহেতু এটা সরকারের অধীনে, আদালতটা সরকারের অধীনে, এই জন্য সরকার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালত নিয়ন্ত্রণ করে। স্বাধীনতা এখানে নাই। অ্যাটর্নি জেনারেল তো সরকারের উকিল, সে সরকারের হাইকোর্টের বাইরে কথা বলবে। হাইকোর্টের বিচারপতিকে সে ডিকটেট করবে কি করে? এখন তো কি করে অ্যাটর্নি জেনারেলরা, এজিচিরা, তারা সরকারকে জজ সাথে ডিকটেট করে। স্বাধীনতা এখানেই তো নাই। কাজে আপনাকে স্বাধীনতা দিতে হলে বিচারের সর্বময় ক্ষমতা দিতে হবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি একা না, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত যাকে আমরা বলি, উচ্চ আদালত মানে আমাদের অ্যাপিলেট ডিভিশন আছে, তারা ওনারা করবেন। ওনারা দেশের আগের সরকার থেকে এই সরকারে কি পার্থক্য হলো, মানে কোন সেক্টরে আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ খুবই সন্তুষ্ট এবং এই সরকারকে রাখতে যাচ্ছে? আবার স্থানীয় নির্বাচনে যে প্রসঙ্গটা এসেছে, খুব সিম্পল। আগে সরকারের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, যাকে অনেক অনেক মানুষ ঘৃণা করতো, ইভেন আওয়ামী লীগ সহ অনেক মানুষ ঘৃণা করতো, তাকে পছন্দ করতো না, তাকে মানতো না। এই জন্য আগে সরকারের প্রতি আমার সন্তুষ্ট ছিল না। আর এইবারের সরকার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি নিজের ক্ষমতা বলে ক্ষমতায় বসছেন। উনি প্রধান উপদেষ্টা, কাজে উনি উপদেশমূলক, উনি নিয়ন্ত্রক না, উনি সরকার না, উনি উপদেষ্টা। উপদেশ জনগণের উপদেশ দেবে। কাজে জনগণ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসছেন, ওনাকে পছন্দ করে, ওনাকে ভালোবাসে, ওনাকে সম্মান করে, তাই জনগণ ওনাকে চাচ্ছে। চাওয়াতে নিয়ে তো সমস্যা নাই, কিন্তু সেটা হলো জনগণের কোন অংশ চাচ্ছে। সেটার মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগের লোক নাই, আওয়ামী লীগ লোক চাচ্ছে না এই সরকার থাকুক। বিএনপির লোক চাইতে পারে, জামাত চাচ্ছে না, এটা বোঝা যায়, কারণ জামাত তো নির্বাচন চায়, রোজার আগেই হোক আর পরেই হোক, আগে স্থানীয় সরকার নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে তো বলে দিচ্ছে যে এই সরকারকে আমরা চাই না। ওনারা তো বলে দিলে বলে যে আমরা বিএনপি, আমরা জামাত, আমরা সংস্কারের বিষয়টা আসলে কতদিন পর্যন্ত ঝুলে থাকে সেটাও তো বিষয়, যে সংস্কারের ব্যাপারে আলোচনা হচ্ছে কিন্তু সবাই তো একমত হচ্ছে না। তো সেই ব্যাপারটা, সংস্কারের বিষয়টা তো হলো কতগুলো মানে বয়স্ক লোকদেরকে, যাদের এখন কিছু করার নাই, আমার মতো রিটায়ার্ড করার কথা, বসে বসে ওই বাড়ি ঘরে মানে গরম পানি গোসল করার কথা, হাঁটাহাঁটি করার কথা, তাদেরকে দিয়েছেন আপনি সংস্কার করার জন্য। তাদের তো মেমোরি নাই, তাদের তো এখন কি বলছে, 1 ঘন্টা পরে কি বলবে, তার তো থিঙ্কিং পাওয়ারই নাই। আশার আলো দেখাচ্ছে সবাইকে সংস্কারের বিষয়ে। আলী রিয়াজ আশার আলো দেখাইলে তো বাংলাদেশ ছেড়ে বিদেশিকে পড়েছিল কেন? আলী রিয়াজ তার কন্ট্রিবিউশন কি? আলী রিয়াজ বাংলাদেশের কন্ট্রিবিউশনটা কোথায়? ওনার গ্রামে একটা লেসু গাছ লাগাইছে, কন্ট্রিবিউশনটা কোথায়? ওনার কন্ট্রিবিউশনটা দেখান না, যে গত ওনার এই 70-60 বছর বয়সে বাংলাদেশে ওনার কন্ট্রিবিউশনটা কোথায়? ওনার কন্ট্রিবিউশন ঠিক আছে, সিআই এজেন্টগিরি করছে, বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দিতে হয়েছে, সেটা করছে, কিন্তু আলী রিয়াজের কথা তো বাংলাদেশ মানুষ চলে না। আলী রিয়াজ সাথে বাংলাদেশের সংস্কার কমিশন তো ওনার হাতে, পুরো সংস্কার কমিশন তো ওনার হাতে, নেতারা না, উনি যেহেতু সিআই এর চিফ এজেন্ট, তখন তো আমেরিকাদের কেউ চ্যালেঞ্জ করতে পারছে না, তো উনার কাছে থাকবেই।
সংস্কার তো উনি করতেছেন। উনি প্রতিদিন আমাদের রাজনীতিবিদদেরকে এই নাকের রশি লাগায় ঘুরাচ্ছেন, সংসদে ডাকে নিয়ে আসেন, সংসদ থেকে আবার নিয়ে যান। এবং আমাদের রাজনীতিবিদরাও আল্লাহ জানে ওনাদের কি দিয়ে ওনাদের বানাইছে, ডাকলে চলে যান। মানে ক্ষমতার প্রতি যাদের এত লোভ, কোনো ছাড়তে চায় না। আরে তুমি সংস্কারে গিয়ে ওকশনে বলা দরকারটা কি? তুমি তোমার অফিসে বসে একটা প্রেস কনফারেন্স করে বলে দাও না, তোমার 2 কদম প্রেস রিলিজ দিয়ে বলে দাও না, দিস ইজ আমাদের বক্তব্য। তোমার কাছে গিয়ে দিতে হবে কেন? তুমি রেডিওতে টিভিতে নিয়ে নাও, তোমার কাছে কি আমি যাবো কেন? তোমার স্ট্যাটাস কি, আমার স্ট্যাটাস কি? আমি একটা আন্দালিব, আমি একটা বিজেপির পার্টি প্রধান, আমি একটা পার্টি প্রধান, আমি কেন যাবো ওই বেটার কাছে, কেরানির কাছে? এখন যারা এই পার্টি প্রধান হন, এখন ইলিয়াস কাঞ্চন পার্টি প্রধান, সে কেন যাবে আরেক বেটার লোক? সে পার্টি প্রধান, সেটা দলের প্রধান, সে কেন যাবে আরেকজনের কর্মচারীর কাছে? এগুলো রাজনীতিবিদদের মানসিকতা। এবং এই 8 মাসে 26টা দল হয়েছে, সেটাও তো একটা কথা উঠে এসেছে যে রাজনৈতিক দলগুলো, আবার ইসলামিক দলগুলো কি চাচ্ছে, বেশিরভাগই আমরা শুনতে পাচ্ছি যে স্থানীয় নির্বাচন এবং সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপা আপনার এই সার্বিয়া একটা দেশ, সব মিলে জনসংখ্যা 37 লক্ষ, তাদের তো 4টা পার্টি আছে। 37 লক্ষ লোকের জন্য 4টা পার্টি থাকে, তাহলে 20 কোটি লোকের জন্য কয়টা রাজনৈতিক দল হবে? মিনিমাম তো 2 লাখ। 8 মাসে 26টা হয়েছে, আরো হবে। উচিত কেন হবে না? রাজনৈতিক দল তো আমার শাশুড়িটা, আমার জেলা, প্রতিটা জেলায় তো 2টা রাজনৈতিক দল হতে পারে। আমি চিটাগংকে রাজনৈতিক দল করবো কেন? চিটাগংয়ের লোক কেন এটা মানবে? বান্দরবানের লোক কি আওয়ামী লীগ করে, বিএনপি করতে আসে? তাদের পার্টি করতেছে। কালকে রংপুরের লোক বলতে পারে যে আমি কেন গিয়ে ঢাকা শহরে গিয়ে পার্টি করবো, আমার রংপুর শহরে আমরা রাজনৈতিক দল করবো, আমার ঢাকা শহরে কি যাওয়ার দরকার আছে? করতে পারে না? এটা তার অধিকার, তার স্বাধীনতা। আপনি কর্ম করবেন কি করে? 20 কোটি মানুষের দেশ, এখানে যদি প্রতি 1 কোটি মানুষের জন্য একটা রাজনৈতিক দল, যদি বিশাল দল, 20টা দল হয়, আর যদি 10 লক্ষ লোকের নাম হয়, তাহলে তো 2000 দল লাগবে। এটা তো উড়ায় দেওয়ার কোনো প্রশ্ন নেই, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ এটা সাধারণ গ্রামে থাকতে হলেও গ্রামের মাতব্বরদের সঙ্গে, পাড়ার মাতব্বরদের সঙ্গে, প্রতিবেশীর মাতব্বরের সঙ্গে, পার্শ্ববর্তী গ্রামের মাতব্বরদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হয়। একটা লোকের গ্রামের থেকে শহরে গেলে শহরে, মানে আমাদের দেশের ব্যাপারে আমাদের কেন ভারতের সাথে যোগাযোগ রাখতে হবে? আমাদের দেশের থেকে তো, আমি তো পৃথিবীটা একার, আমার ভারত তো পৃথিবীর যে অংশ, আমি তো রাষ্ট্রপুঞ্জের একটি অংশ, আমার রাষ্ট্রীয় ব্যাপারে তো পাওয়ার দরকার নাই। কিন্তু আমাকে ভারত থেকে পাকিস্তান যেতে হলে তো, বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে হলে তো, আমার প্রিয় ভূমি পাকিস্তান যেতে হলে তো ভারতের উপর দিয়ে যেতে হবে। আমি কেমনে যাব? কাজে ভারত ছাড়া আমি যাবো কেমন? আমার প্রিয় ভূমি থেকে নেতারা ওখানে সাহায্য করবে না, আমরা তো বলি না সাহায্য করবে। আপনি বলতেছেন যে, আপনি বলে দিচ্ছেন যে ওরা সাহায্য করবে, বলছে জামাতকে সাহায্য করবে, বিএনপি সাহায্য করবে। যদি ভারত জামাতের সাথে একজন আতাত হয়েছে, এর শোনা যায়, এটা তার যদি হয় তাহলে তো ভালো কথা আছে, তারা আওয়ামী লীগকে ছাইড়া অন্য দলে আসতেছে, এটা তো ভালো খবর। এটা তো ভালো খবর, কারণ জামাত তো বাংলাদেশ বিক্রি দিবে না, জামাত তো বাংলাদেশকে বিক্রি করে দিয়ে ভারতের সম্পর্ক করবে না। ভারত যদি জামাতের সঙ্গে সম্পর্ক করে, তাহলে তো বাংলাদেশের মানুষই সম্পর্ক করবে, এদেশে ইসলামিক ধর্মীয় মানুষই সাহায্য করবে। ভারত কি আমাদের ভালো চাইবে? মানে ভারত আমাদের দেশের ভালো চাইবে কিনা? শেখ হাসিনাকে যেভাবে চাইবে কি চাইবে না, তার পেছনে তো ভারত দায়ী। সেটা তো ভারত চাইবে কি চাইবে না, সেটার জন্য তো আপনি যা গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কারণ বন্ধুত্ব তো আপনার সঙ্গে হচ্ছে না, বন্ধুত্ব আমার সঙ্গে হচ্ছে না, বন্ধুত্ব হচ্ছে জামাতের সঙ্গে। জামাত যদি ভালো মনে করি, তাহলে জামাত যার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা ভালো। আর জামাতকে যদি আমি আমার দেশের শত্রু মনে করি, যেমন আওয়ামী লীগকে মনে করেছেন, তাহলে জামাত যা করবে তাও দেশের স্বার্থের বিরুদ্ধে করবে। এখানে ভারত তো কোনো ফোবিয়া দিয়ে লাভ নাই। ভারত তো সুবিধাবাদী শ্রেণী তৈরি করবে। ভারত তার নিজের স্বার্থের জন্য বাংলাদেশে তার অনুগত লোক তৈরি করার চেষ্টা করবে। আমি কেন তার অনুগত হব, সেটা আমার বিষয়, সেটা আমার বৈশিষ্ট্য, আমার চারিত্রিক বৈশিষ্ট্য। কাজে আমাকে আপনি বলতে পারেন, আপনি প্রশ্ন করেন বা জামাতকে, প্রশ্ন করেন বিএনপিকে যে কেন আপনারা যাচ্ছেন, কিন্তু আমার কাছে তো যাওয়াটাকে কোনো আমি ভুল মনে করতেছি না।
আমি তো ভারতের সঙ্গে বন্ধুত্ব করাটাই কোনো ভুল মনে করতেছি না, যদি সেটা আমার জনগণের স্বার্থে হয়ে থাকে, এবং জনগণের স্বার্থে হওয়ার মতো অনেক সুযোগ ভারতের আছে। আমার নদী পথ আছে, আমার নদীর পানি আছে, বাতাস আছে, আমার উত্তর দক্ষিণ বাতাস সবগুলো ভারত হয়ে আসে, ভারত থেকে আসে ঢুকে। আমার উত্তর থেকে বাতাস আসলে ভারত থেকে আসে, দক্ষিণ থেকে বাতাস আসলে বঙ্গোপসাগর হয়ে আসে। কাজে আপনাদেরকে প্রশ্ন সেটা দেখেন আপনারা, যে কাজে আপনারা যে কথাটা বলছেন, যে কথাটা জানার চেষ্টা করছেন, সেই কথাটা হলো যে যে একজনটা প্রশ্ন করেছেন আপনারা এখানে, বলেছেন কোরআনে হাত দিয়ে বলতে উনি রয়্যাল এজেন্ট না। এটা কাকে কাকে মনে করছেন? আমাকে প্রশ্ন করছেন? আপনাকে। হ্যাঁ, ওনাকে বলে দেন আপনাদের মতো যাওরা আমি না, আমি যারো সন্তান না। কোরআনে হাত কেন? আল্লাহকে হাজির নাজির বলছি, আমি রয়্যাল এজেন্ট না। বুঝতে পারছেন না? আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আল্লাহকে বলেন আমার এই কথাটার মধ্যে আল্লাহ বাধা দেখ। কোরআনে হাত থেকে বলতে হবে কেন? আমরা রয়্যাল এজেন্ট না, রয়্যাল এজেন্ট আমরা জীবনে হয়নি, হব না, রয়্যাল এজেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, আমরা কোনো এজেন্ট হই নাই। এজেন্ট হলে তো অনেকেরই থাকতাম। দেশে রাজনীতি নাই, রাজনীতি বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে এবং প্রচন্ড ভাবে চেষ্টা করা হচ্ছে, এবং তাদের আগামী লক্ষ্য হলো বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশ থেকে বিরাজনীতিকরণ করার যে প্রচেষ্টা যেটা শুরু হয়েছিল আজ থেকে 15-20 বছর আগে, সেটা তারা সফলতার দিকে যেতে যাচ্ছে। সরিয়ে দিয়ে কাদের লাভ? বিএনপি ছাড়া বাকি সবার লাভ। আচ্ছা, যারা বিএনপি করেন না তাদের ছাড়া বাকি সবার লাভ। সবাই জানে বিএনপি মতো একটা বিশাল দল না থাকে তাহলে কি হবে? বিএনপি শূন্য স্থানগুলা, আওয়ামী লীগের শূন্য স্থানগুলা তাড়াতাড়ি বিএনপি পূরণ করে ফেলেছে। এখন যদি এই মুহূর্তে যদি বিএনপি কে সরাই দেওয়া যায় তাহলে নিশ্চয় আওয়ামী লীগ এসে শূন্য স্থান পূরণ করবে না, সেই শূন্য স্থানগুলো পূরণ করবে ওরাই। আচ্ছা, সেটা বিএনপি বুঝবে। এনসিপি না জামাত? এনসিপি। জামাত আসবে কোত্থেকে? জামাতের সুযোগ কোথায়? জামাতরা কোথায় সুযোগ আছে? সামর্থ্য আছে যে বিএনপির সেই শুনেন, জামাতের ক্ষমতা কোথায়? ক্ষমতা তো আসবে এনসিপি, কারণ আগামী প্রজন্ম তো এনসিপির প্রজন্ম। এই প্রজন্ম আগামী 2 বছর 5 বছর পরে যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম তো এনসি প্রজন্ম, সেটা জামাতে থাকবে না কেউ। কাজে ক্ষমতা তো আগামী দিনের হকদার তো ক্ষমতা হওয়ার সুযোগ তো জামাতের নাই। বিএনপি যদি ধরে রাখতে পারে ক্ষমতায়, বিএনপি থাকবে, এবং বিএনপি কে সরাইতে পারে যদি, বা বিএনপি কে যদি সুযোগ দেয়, বিএনপির সঙ্গে যদি লড়ে 10 বছর সময় যদি এনসিপি নেওয়ার মতো তাদের ধৈর্য থাকে, তাহলে আগামী 10 বছর পরে এনসিপি বাংলাদেশের ক্ষমতায় আসবে। এবং আব্দুল্লাহ যেটা বলেছেন যে তারাই মন্ত্রী প্রধানমন্ত্রী হবে, তাদেরকে 10 বছর অপেক্ষা করতে হবে। 10 বছর অপেক্ষা না করলে হবে না। তারা যদি এখন হইতে চায় প্রধানমন্ত্রী, তাহলে তো সেই সুযোগ নাই। সেই সুযোগ ছিল 5ই আগস্ট, 6ই আগস্ট পর্যন্ত ছিল। 7ই আগস্ট তারাই সুযোগ নষ্ট করে দিছে। তারা যদি সেদিন নাহিদ বলতো আমি প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করলাম, প্রধানমন্ত্রী হয়ে যেত, কেউ ঠেকাতে পারতো না। কারো ক্ষমতা ছিল না নাহিদকে প্রধানমন্ত্রী ঠেকানোর, কারো প্রধান ছিল না আব্দুল্লাহকে প্রধানমন্ত্রী ঠেকানোর। ঠেকালে ওরাই ঠেকাইতো, ওরা ওদেরকে ঠেকাইতো। ওরা যদি 5ই আগস্ট বিকালবেলা যদি সন্ধ্যার সময় শপথ নিয়ে নিত ওই শহীদ মিনারের পাশে গিয়া প্রধানমন্ত্রী হইয়া, কেউ তাদের ঠেকাইতো না, কেউ তাদের বাধা দিতে পারতো না। আর বাধা দিলে ওরা ওদেরকে দিত। ওরা দিতে পারেনি বলে ওরা অন্য লোক খুঁজে নিয়ে আসছে। কাজে এখনো তাদের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে আমি দেখি, কিন্তু তাদেরকে ন্যূনতম 10টি বছর অপেক্ষা করতে হবে। তাদেরকে দেশের 2টি নির্বাচন হতে দিতে হবে। 2টি সুষ্ঠু নির্বাচন হলে পরে স্বাভাবিকভাবে দেখবেন এই তরুণ নেতৃত্ব সামনে আগায় আসছে। আর যদি হানাহানি মারামারি কাটাকাটি রাজনীতি করেন, তাহলে আমি তরুণ সমাজকে বলে দিতে চাই, বৃদ্ধদের সঙ্গে আপনারা যুদ্ধ করে জয়লাভ হতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে আপনাদের পিছনে কিন্তু তরুণ আছে। এই বৃদ্ধরা যখন সরে যাবে তখন আপনাকে অ্যাভয়েড টার্ন করতে হবে, আপনাকে মোড় ঘুরতে হবে, ঘুরলে পাবেন সামনে তরুণদের। আবার ওই তরুণদের মোকাবেলা কেমনে করবেন? তখন তো আপনারা বয়স্ক হয়ে যাবেন, আপনারা বয়োবৃদ্ধ হয়ে যাবেন। তরুণ হলো চিরমান, প্রতিদিনে তরুণ বাড়বে, প্রতিদিনে তরুণ বাড়বে, প্রতি মুহূর্তে তরুণ বাড়বে। তরুণ কখনো কমে না, ছাত্র সংখ্যা কমবে না,
কাজে আপনাদেরকে লড়তে হবে তাদের সঙ্গে। মনে করেন না যে আজকে আপনি আমার সঙ্গে লড়ে, জাসদ যেমন আওয়ামী লীগের সঙ্গে লড়ে ধ্বংস হয়ে গেছে, কারণ পরবর্তী প্রজন্ম জাসদের সঙ্গে ছিল না। আজকে যদি আপনারা বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এদের সঙ্গে লড়ে ধ্বংস হয়ে যান, তাহলে ক্ষতিগ্রস্ত আপনাদের হবে। আর আপনারা যদি এইখানকে যদি এই রিলে রেসের মতো যদি এই সরকারকে প্রভাবিত করে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, তাহলে লাভবান হবেন তরুণরা, ক্ষমতায় আসবেন আগামী দিনে তরুণরা। আজকে যারা তরুণ, তারা তখন তরুণ থাকবেন না। আজকে যাদের বয়স 30, আগামী 10 বছর পরে তাদের বয়স হবে 40। তারা পরিপক্ক হবেন, তাদের নবুয়ত পাওয়ার মতো বয়স হবে। এর আগে তো হবে না। এর আগে চেষ্টা করে লাভ নাই, কেউ পারে নাই। প্রতিটা একটা বয়স আছে, সে বয়স কিন্তু অপেক্ষা করতে হবে। হবেন আপনারাই। নাহিদি প্রধানমন্ত্রী হবে না, আব্দুল্লাহ প্রধানমন্ত্রী হবে, আমি হব না। আমরা থাকবো না পৃথিবীতে, তখন ওরাই প্রধানমন্ত্রী হবে। কারণ যেহেতু ওরা কিছু সৃষ্টি করতে পেরেছে, ওরা জনগণের সামনে একটা পথটা সৃষ্টি করতে পেরেছে, ওরা যেহেতু 5ই আগস্ট ঘটাতে পারেছে, জনগণের একটা আস্থা বিশ্বাস তাদের প্রতি আরো বহুদিন থাকবে। তাদের প্রতি মানুষ আস্থা থাকবে। এখনো মানুষ আসলে ওরবকে ভালোবাসে, এখনো মানুষ তুফান আহমেদের কথা বলে, এখনো মানুষ আব্দুল কুদ্দুস মাখনের কথা বলে। কেন? নূর আলম সিদ্দিকীর কথা বলে। কেন? তারা তো তরুণ ছিল, তারা ক্ষমতা দিতে পারে নাই, কিন্তু মানুষের ভালোবাসার মধ্যে তারা এখনো আছে। আজকের এই তরুণ যুবকরা, আজকে যারা এই 5ই আগস্টে আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তাদেরকে মানুষ অনেক দিন মনে রাখবে, অনেক দিন সম্মান করবে, অনেক দিন শ্রদ্ধা করবে। তাদের সেই সম্মান শ্রদ্ধাটা ধরে রাখতে হবে, ধরে রাখার দায়িত্ব তাদের। তারা যদি ধরে রাখতে পারে, ইনশাল্লাহ এরাই দেশের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, দেশ শাসন তারাই করবে। কিন্তু সেই শ্রদ্ধাটা, সেই আস্থাটা, বিশ্বাসটা তাদেরকে ধরে রাখতে হবে। অসংখ্য